আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্তু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। হোলি আর্টিজান ট্র্যাজেডির 1 দশক আজ কার্যকর হয়নি আসামিদের সাজা, দ্রুত নিষ্পত্তিতে সরকার সচেষ্ট, জানালেন অ্যাটর্নি জেনারেল। বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। বাজেটের পর নিত্যপণ্যের দাম না বাড়া সরকারের বড় সাফল্য, মন্তব্য বিশ্লেষকদের। সুশাসন প্রতিষ্ঠা হলে বাস্তবায়ন সম্ভব। গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিপ্লবের হুঁশিয়ারি জামাত আমিরের। আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার দাবি এনসিপির। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় গেছে, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেশের স্বার্থ বিবেচনায় অর্থনৈতিক করিডোরের সিদ্ধান্ত। এবং বিশ্বকাপে শেষ 16 নিশ্চিতে কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, মধ্যরাতে বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল, ভোরে লড়বে যুক্তরাষ্ট্র বসনিয়া। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার 10 বছর আজ। দেশের ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 17 বিদেশি নাগরিক সহ নিহত হন 22 জন, আহত অনেকেই। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি বিচারিক প্রক্রিয়ায় 2 ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কেবল দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও মামলাটির গুরুত্ব বিবেচনায় দ্রুত নিষ্পত্তিতে সরকার সচেষ্ট বলে জানান অ্যাটর্নি জেনারেল। জিএম মাহমুদের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই সন্ধ্যা গুলশানের অভিজাত রেস্তোরাঁ হোলি আর্টিজানে অস্ত্র নিয়ে দেশি বিদেশি অতিথিদের জিম্মি করে কয়েকজন তরুণ। জিম্মিদের উদ্ধারে রাতভর প্রচেষ্টা চালায় পুলিশ, র্যাব, সোয়াট ও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন সকালে চালানো হয় সেনাবাহিনীর বিশেষ অভিযান। এতে 13 জনকে জীবিত উদ্ধার করা হয়। মেলে 9 ইতালীয়, 7 জাপানি, 1 ভারতীয় সহ 3 বাংলাদেশির লাশ। হামলাকারীদের আক্রমণে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। এ হত্যাযজ্ঞের মামলায় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 2019 সালে নব্য জেএমবির 7 সদস্যকে মৃত্যুদণ্ড দেয়। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে 2023 সালে মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আসামিদের করা লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। মামলার অগ্রগতি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ বিচারের গুরুত্ব আছে। বিচার নিষ্পত্তিতে রাষ্ট্র তৎপর। হোলি আর্টিজানের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র না, বেশ বিদেশি নাগরিক যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সুতরাং এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনা রেখে আমরা উদ্যোগী হব। গত বছরের 17 জুন এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ের প্রাসঙ্গিক বিবরণে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ ও হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার সার্বিক বিষয় তুলে ধরা হয়। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বৃদ্ধি না পাওয়া বিএনপি সরকারের অন্যতম সাফল্য বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজেটের আকার বড় হলেও 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেটের সুষম বণ্টন ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা নিতে পারলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। ঘাটতি পূরণ সহ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধ, এডিপি বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠা করা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাশ করল বিএনপি সরকার। বিশ্লেষকরা বলছেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক। উৎপাদন বৃদ্ধি, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখলে এবারের বাজেট সত্যিকার অর্থে জীবন বান্ধব হবে। দ্রব্যমূল্য কিভাবে কমানো যায়, আমি উৎপাদন কষ্টটা যদি কৃষকদের কমাতে পারতাম,
আর সাপ্লাই চেনে আপনার যে অরাজকতা আছে এবং সেটা দেখেছেন যে হাত বদলের পরে বেড়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষ যখন বাজার থেকে জিনিসটা কিনছে তখন যে 3 গুণ 4 গুণ বেশি দামে কিনছে। বাজেট যেভাবেই হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে এবং গভর্নেন্স ইস্যু যেটা আছে সেটায় যে ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে সেই ভর্তুকিগুলো যেন যাদের জন্য দেওয়া হচ্ছে সেটা মোটামুটি 100% না হলে 90% যেন সেই টার্গেটেড পিপলের কাছে যায়। অর্থনীতিবিদরা বললেন, সুশাসন প্রতিষ্ঠা, রাজস্ব আহরণে কঠোর অবস্থান, ঋণ খেলাপি ও অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিলে বাজেট বাস্তবায়ন সহজ হবে। বিগত বাজেটগুলোর দিকেও যদি তাকান তখন বাজেটের পরেই কেমন যেন সাধারণ জিনিসপত্রের দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে। এবারের বাজেটের পর যদি চিন্তা করেন তখন কিন্তু এই লক্ষণটা আপনি দেখতে পাচ্ছেন না। আমি মনে করি সরকারের জন্য এটা একটা শুভ সূচনা। মূল্যস্ফীতি যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে, 9.42% যদি আমরা 7.5% আনতে পারি, সেটা অনেক রিলিফ দিবে, মুক্তি দিবে। জ্বালানি সংকটে কার্যকর ব্যবস্থা, বৈদেশিক ঋণ নির্ভরতা কমানো ও বাস্তবসম্মত মুদ্রানীতি প্রণয়ন না করলে এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা 7.5 অর্জন না করলে অর্থনৈতিক ঝুঁকি তৈরি হবে। সরকার ইতিমধ্যে এই বাজেটের জন্য $3.1 বিলিয়ন, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF প্লাস হচ্ছে ADB, এদের কাছ থেকে অলরেডি পেয়েছে 38,000 কোটি টাকা। ভঙ্গুর অর্থনীতিকে যদি আপনি ঠিক করতে চান, রাষ্ট্র ব্যয় করতে হবে, সমষ্টিক চাহিদা বাড়াতে হবে। এই চাহিদা বৃদ্ধিটা উৎপাদন বাড়বে, তখন কস্ট ওভাররান এবং টাইম ওভাররান এই দুটোকে যদি আমি মনে করি বর্তমান সরকার শক্ত হাতে হ্যান্ডেল করতে পারে, তাহলে দুর্নীতি ADB থেকে অনেকটাই লাঘব হবে। প্রত্যক্ষ সম্পদ কর ও মূল্য সংযোজন কর কাঠামো সহজীকরণ এবং দুর্নীতির লাগাম টেনে ধরলে ভঙ্গুর অর্থনীতি আলোর পথ দেখবে বলে অভিমত অর্থনীতিবিদদের। আতিকা রহমান, RTV, ঢাকা। সরকার গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন না করায় রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। যেসব অধ্যাদেশ সরকার বাতিল করেছে তা বাস্তবায়ন না হলে দেশে আরও একটি বিপ্লব হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বাজেট বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জের কথাও জানান বিরোধী দলীয় নেতা। সাদিয়া কানিজার রিপোর্ট। বাজেট পাশের একদিন পর জাতীয় সংসদের এলডি হলে এ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিরোধী দল। সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, কিছু আপত্তি মেনে নিলেও তাদের সব প্রস্তাব আমলে নেয়নি সরকার। বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংস্কার করা না গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। জনদাবির যেসব অধ্যাদেশ সরকার বাতিল করেছে তা বাস্তবায়ন না হলে দেশে আরও একটি বিপ্লব হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয়। আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে না আসে, এই জন্যে সংবিধানের কতিপয় মৌলিক পরিবর্তন আনতে, বড় পরিবর্তন আনতে, এই সবগুলা জিনিস ল্যাপস করে দেওয়া হয়েছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি, আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ছায়া মন্ত্রিসভা গঠন করার কথা জানান ডক্টর শফিকুর রহমান। জনগণের ভোটের অধিকার গুম হয়ে গেছে। এখন এই সব অধিকার ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় এখন কাজ করার সময়। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। জুলাই আন্দোলন ও এর স্মৃতি সংরক্ষণের জন্য বাজেটে সুনির্দিষ্ট পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। বিস্তারিত অভিয় রিফের রিপোর্টে।
2024 সালে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে তোপের মুখে পড়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের রক্তের বিনিময়ে পতন ঘটে স্বৈর শাসকের, সেই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রায়ের বাজার কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও অংশগ্রহণকারী সকল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। জুলাই আগস্টের সব হত্যার বিচার দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করার দাবি মানুষের। জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। পলাতক খুনিদের ফিরিয়ে না আনা পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক থাকতে পারে না বলেও জানান নাহিদ ইসলাম। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে। শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এনসিপির এই মুখপাত্র। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। অভি আরিফ, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি সহ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার একটি প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এমআরটি লাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়াও বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা, নৌবাহিনীকে 5টি পেট্রোল বোট দেয়া সহ রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এর আগে নতুন 3টি উপজেলা ও একটি থানার অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। অনুমোদন পাওয়া উপজেলাগুলো হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা ও ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে চট্টগ্রামের হালদাকে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে আইন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে এলআরএফ এর রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মোহাম্মদ নুরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সারোয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন। বিগত 17 বছর আইনজীবীরা নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হাসিনা সরকারের পতনে আইনজীবীদের সুদৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমাজে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতে তরুণ আইনজীবীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন কণ্টকমুক্ত করতে বারবার কারাগারে নিয়ে গেছে ব্যারিস্টার মওদুদ আহমেদকে, ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবকে, এম কে আনোয়ার সাহেবকে নিয়ে গেছেন, খন্দকার মাহবুব হোসেনের মতো বয়োবৃদ্ধ মানুষকে নিয়ে গেছেন।
খোকন ভাই এরা তো আছে। তো আমরা তো রাজনৈতিক কর্মী মাঠে ময়দানে থাকি, কিন্তু এই সমস্ত বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছোবল থেকে, তার কালো থাবা থেকে কেউ মুক্তি পায়নি। বাংলাদেশ ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ভালো জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ইরানের আমন্ত্রণে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সে দেশের সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরাতে যে 10টি দেশের সাথে চুক্তি করেছে সরকার, তার মধ্য দিয়ে 17 বছরে পাচার হওয়া টাকা ফেরত আনতে এক ধাপে গিয়েছে বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় গেছে মন্তব্য করে দেশে চায়নার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চায়নার সাথে 2+2 আলোচনা এবং অর্থনৈতিক করিডোরের বিষয়ে দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী চীন সফর অবশ্যই বাংলাদেশ চীন সম্পর্ক কে একটা আরো উন্নতর জায়গায়, উচ্চতর জায়গায় নিয়ে গেছে। প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। বাংলাদেশের মানুষের চাহিদাকে মাথায় রেখে সেই বাস্তবায়িত হবে ফরেন পলিসিটা। বিগত সময়ে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে আইসিইউ সেবার অবস্থা ভয়াবহ সংকটময় বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আইসিইউ সেবার অভাবে যেন মৃত্যুহার না বাড়ে সেজন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। রাজধানী শাহবাগে একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। চীনের সহায়তায় সারা দেশে 1000 বেডের 20টি হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। সাধারণ হাসপাতাল বেডের সংখ্যা 1 লক্ষ দেশবাসীর জন্য মাত্র 9টি। 64টি জেলার মধ্যে 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছে আমরা 20টা হাসপাতাল করবো, 2টা অনলি ফর দ্য ওমেন অ্যান্ড দেয়ার নিউবর্ন বেবিজ, 1500 বেড, অ্যান্ড 18টা হাসপাতাল হবে 1000 বেডেড অল ওভার দ্য কান্ট্রি উইথ স্পেশাল ফেসিলিটি। সদিচ্ছার আধুনিক প্রযুক্তির ব্যবহার না করার কারণেই সড়কে চিরচেনা ভোগান্তির স্থায়ী অবসান অসম্ভব হয়ে উঠেছে। প্রযুক্তির ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে কাজ করায় ভোগান্তি বাড়ছে বলে মনে করেন সড়ক বিশেষজ্ঞরা। আইনের প্রয়োগ বৃদ্ধি করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। সড়ক খোঁড়াখুড়ি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকা শহরে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অন্তত 26টি সেবা সংস্থা বিভিন্ন সময়ে তাদের কাজে সড়ক খুঁড়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। সেখানে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এই নরক যন্ত্রণা থেকে মুক্তির প্রথম এবং সবশেষ কার্যকর সমাধান হলো ইউটিলিটি টানেল বা কমন ডাক ব্যবস্থা, যা উন্নত বিশ্বে ব্যবহার করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশে জিপিআর, মাইক্রো টানেলিং ও প্রিকাস্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোগান্তি কমাতে হবে। বিভিন্ন সংস্থার আগের যে কাজগুলো হয়েছে, কার যে লাইন কোন দিক দিয়ে গেছে সেটাই আসলে আমরা নির্ধারণ করতে পারি না। ঢাকা শহরে এখন সবচাইতে যে জায়গাটা আমি মনে করি যে আসলে একটা বিনিয়োগের বিষয়, যে আমরা গ্রাউন্ড পেনিট্রেশন রাডার যেটা বলছি, এই রাডার দিয়ে পুরো ঢাকা শহরে একটা ম্যাপিং করে ফেলা উচিত। অনেক জায়গায় মাইক্রো টানেলিং করে ফেলতেছে, তাহলে আপনার রাস্তা যে ওপেন করা অর্থাৎ বড় অংশ কেটে ফেলা, সেই প্রয়োজনীয়তা তো অনেক জায়গায় হচ্ছে না। খরচের কথা চিন্তা করে এসব প্রযুক্তি ঠিকাদাররা ব্যবহার করে না বলে মত বুয়েটের এই সড়ক বিশেষজ্ঞের। কাস্ট ইন সিটু না করে প্রিকাস্ট, অর্থাৎ যে ধরনের কাজ হচ্ছে এলিমেন্ট আছে সেটা মাঠে একদম ঢালাই না করে এটা প্রিকাস্ট করেও কিন্তু করা সম্ভব। ঠিকাদার অনেক সময় করতে চায় না, কারণ সেই খরচটা কিন্তু সে করতে যাচ্ছেন না। কিন্তু খরচ না করার ফলে আপনি কম্প্রোমাইজ করছেন জনভোগান্তির সাথে। নগর পরিকল্পনাকারীরা বলছেন, সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের অভাবের কারণেই এমন পরিস্থিতি, আর তার ফল ভোগ করতে হয় নগরবাসীকে। বর্ষাকালে যে কাজগুলো করা হচ্ছে সেই রাস্তাগুলো কিছুদিন পর আবার ভেঙে যাচ্ছে, তাহলে এটা একটা সাইকেলের মতো। আপনি সাইকেলটা শুরুই করছেন অন্যায় এবং দুর্নীতি দিয়ে, এবং সেটা যতদিন আছে কাজের মান খারাপ সহ আমাদের ভোগান্তি সহ সব কিছুর মধ্যেই কিন্তু
একটা বড় প্রশ্ন। দিনের পর দিন এভাবে রাস্তা খুঁড়ে কাজ করায় জমা পানি থেকে বাড়তে পারে ডেঙ্গু। এজন্য সিটি কর্পোরেশনকেই দায় নিতে হবে বলে করেন নগরবিদরা। বর্ষা মৌসুমে যখন কাজ করবেন তখন তো অনেক জায়গাতেই কিন্তু জমা পানি তৈরি হয় এবং জমা পানি তো ডেঙ্গুর প্রধানতম উৎপত্তি স্থল। তাহলে আমরা কেন, বছরে তো আরও 8-9 মাস আছে, তাহলে কেন আমরা বেছে বেছে বর্ষা মৌসুমে কাজটা আমরা করব? সাময়িক জোড়াতালির উন্নয়ন বাদ দিয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনায় পারে নগরবাসীকে আজীবন ভোগান্তি থেকে মুক্তি দিতে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। এইচএসসি ও আলিম পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসের যে কোনো বিভ্রান্তিকর নিউজ সামাজিক মাধ্যমে ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ফলাফল খারাপ করলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে। সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, 2018 সালের মধ্যে বিভিন্ন শ্রেণীতে কারিকুলাম পরিবর্তন করে যুগোপযোগী করা হবে। কোচিং সেন্টার তৈরিতে এখন থেকে অনুমোদন দিতে হবে। বৃহস্পতিবার 9টি বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। এবার সবচেয়ে বড় সংযোজন হচ্ছে 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট। এটাকে আমরা পুরোপুরি পরিবর্তন এনেছি। সেখানে পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে এবং যে মব অ্যাটাক করা হতে শুরু করে শিক্ষকরা যদি ইনভলভ থাকে, এভরিথিং আমরা সেখানে নতুনভাবে এনেছি। প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখেন না, তা বাস্তবায়নের রূপরেখাও উপস্থাপন করেন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। বিকেলে দিনাজপুর জেলার সমাজসেবা কমপ্লেক্সে অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে অনেকে কথা বললেও বিরোধী দলের নেতাই একে তাদের ছায়া বাজেটের কাছাকাছি বলেছেন। দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন খালি দেখার জন্য দেখেন না, স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করবে সেই রূপরেখা উনি উপস্থাপন করে। যে এখন ওনারা বলতেছেন যে না, আমাদের ছায়া বাজেটের প্রায় কাছাকাছি বক্তব্য। দ্যাটস গুড। আমরা এইরকম সহযোগিতাপূর্ণ পরিবেশ চাই। লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রধান কার্যালয়ের 20 কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মে-জুন মাসের প্রিমিয়ার সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এবং দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 6-3 ভোটে দেয়া রায়ে আদালত জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের অধিকার সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং নির্বাহী আদেশ দিয়ে তা বাতিল করা যাবে না। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছিল। তবে আদালতের এই রায়ের ফলে আগের আইনই বহাল থাকছে। বিশ্লেষকদের ধারণা, অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসন এখন নতুন কৌশল গ্রহণের চেষ্টা করতে পারে। আবারও খেলার খবর। জিম্বাবুয়ে সফরের জন্য 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টি-20 দলের নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। বাদ পড়েছেন সৌম্য সরকার এবং শামীম হোসেন পাটোয়ারি। 3 ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী 15 জুলাই প্রথম টি-20 ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। 17 জুলাই দ্বিতীয় এবং 19 জুলাই সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল 4:30টায়।
31 আগস্ট থেকে উজবেকিস্তানে আয়োজিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। আসরকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের প্রস্তুতি, আবাসিক ক্যাম্প এবং নতুন প্রধান কোচ জেরার্ড এমলিন জোন্সকে পরিচয় করে দিতে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও বাছাই পর্বে ভালো ফলের প্রত্যাশার কথা তুলে ধরা হয়। এই স্কোয়াড নিয়ে আমার লক্ষ্যটা খুবই সিম্পল। আমার হাতে এমন একটা টিম আছে যারা সাহসী, দৃঢ়প্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী। এই গুণগুলো থাকা গুরুত্বপূর্ণ, কারণ মাঠে এসব ছোট ছোট বিষয় পার্থক্য গড়ে দেয়। আমাদের হাতে যে সময় রয়েছে টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি সারতে পারবো। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।